5ই সেপ্টেম্বর বিকেল 5:30টার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে চলেছি মুম্বাই। উদ্দেশ্য বেড়াতে যাব আজারবাইজান, মুম্বাই থেকে বাকুর ফ্লাইট ধরে। অস্তগামী সূর্যের রং ডানায় মেখে কলকাতা ছাড়ল আমাদের ফ্লাইট। আলো ঝলমল মুম্বাই নগরীতে ফ্লাইট এসে যখন নামলো তখন ঘড়িতে রাত 8:30। প্রায় 7.5 ঘন্টার লেওভারের পর ভোর 4:05 আজারবাইজান এয়ারলাইন্সের J260 বিমান আমাদের নিয়ে যাবে বাকু, আজারবাইজানের রাজধানী। অনলাইনে ভিসা করা ছিল আগেই। লাগেজ ড্রপ, বোর্ডিং পাস, সিকিউরিটি চেক আর ইমিগ্রেশনের পর্ব মিটিয়ে 6 তারিখে ভোর 4টের সময় চাপলাম ফ্লাইটে। Ladies and gentlemen, dear children, good evening from the flight deck. This is First Officer Reza Depana speaking. Welcome on board Azerbaijan Airlines flight. Coming ground to departure of বৃষ্টিস্নাত মুম্বাইকে টাটা করে চললাম এবারে বাকুর উদ্দেশ্যে। রিফ্রেশমেন্ট এসে গেল কিছুক্ষণের মধ্যেই। ধীরে ধীরে রাতের আকাশ কেটে ভোর হলো। নিচে আজারবাইজানের প্রতিবেশী ইরানের পাহাড়ি অঞ্চল দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম বাকুর উপকণ্ঠে। কাস্পিয়ান সির বুকে দেখতে পাচ্ছি অজস্র অয়েল রিগ। 3,86,400 স্কোয়ার কিলোমিটারের এই কাস্পিয়ান সি প্রাকৃতিক তেল আর গ্যাসের বিশাল এক ভাণ্ডার। সি লেভেলের 28 মিটার নিচু পৃথিবীর সবচেয়ে বড় সল্ট ওয়াটার লেক এটি। কোনো সমুদ্রের সাথে সংযোগ নেই এর। 130টি নদীর জলে পুষ্ট এই লেক, যার মধ্যে অন্যতম প্রধান নদী হলো ভোলগা। ইউরোপ আর এশিয়ার মধ্যবর্তী এই লেকের আশেপাশের দেশগুলি হলো রাশিয়া, আজারবাইজান, ইরান, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তান। Fasten and isolate from hand luggage until this is in 5 cabin switched off. Thank you for your attention. সকাল 7:30টার কিছু আগেই নেমে পড়লাম আজারবাইজানের রাজধানী বাকুর হায়দার আলিয়েভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন সহজেই সম্পন্ন হলো। ভিসা, পাসপোর্ট, হোটেল বুকিং ইত্যাদি কাগজপত্র দেখানোর পর ও ছবি ওঠানোর পর পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেল চটপট, কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই। এবারে মানি এক্সচেঞ্জের পালা। এয়ারপোর্টের বাইরেই অসংখ্য মানি এক্সচেঞ্জ। আমরা ডলার এক্সচেঞ্জ করে আজারবাইজানি মানাত নিলাম। আজারবাইজানি মুদ্রার নাম হলো মানাত। $1 পাওয়া গেল 1.65 মানাত।
প্রসঙ্গত এক আজারবাইজানি মানত আমাদের ভ্রমণের সময় ছিল 51.76 টাকা। এবার ট্যাক্সি বুকের পালা। এয়ারপোর্টের ওয়াইফাই ব্যবহার করে আগে থেকেই মোবাইল ফোনে ডাউনলোড করা বোল্ট ট্যাক্সি অ্যাপে ট্যাক্সি বুক করে আমরা হোটেলের দিকে চললাম। ঝাঁ চকচকে বাঁকুড় রাস্তা দিয়ে ছুটল ট্যাক্সি। আমাদের ট্যাক্সি ড্রাইভার আমাদের সঙ্গে নানা রকমভাবে গল্প করতে লাগলেন গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে। বাকু শহরের ইম্পর্টেন্ট নানান ল্যান্ডমার্ক ও অত্যাধুনিক নানান ইমারত দেখতে দেখতে আমরা চললাম। আমাদের ট্যাক্সি ড্রাইভার বেশ কিছুটা বেশি ভাড়া নিয়ে স্ক্যাম করার চেষ্টা ছিলেন। পুরোটা সফল তিনি না হলেও খানিকটা হলেন। এয়ারপোর্ট পার্কিং চার্জ বলে ভাড়ার চেয়েও খানিকটা বেশি নিলেন। পরে জেনেছিলাম সব কিছু নিয়েই ট্যাক্সি ফেয়ার অ্যাপে দেখায়। এসে পৌঁছলাম সেন্ট্রাল বাকু হোটেলে। আগে থেকেই booking.com থেকে বুক করে রাখা ছিল। এই হোটেলটি বাকুর অন্যতম প্রাণকেন্দ্র নিজামি স্ট্রিটের অত্যন্ত কাছে। আমরা এসে পড়েছি চেক ইন টাইমের বেশ কিছুটা আগে, কাজেই মালপত্র রেখে ব্রেকফাস্ট সেরে চললাম নিজামি স্ট্রিটের দিকে। এতক্ষণ দুটো বাড়িতে দেখলাম, তুললাম না। যে লেটার বক্সগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট লেটার বক্স। হোটেল এসে গেলাম নিজামি স্ট্রিটে। এই জায়গাটিকে বলা হয় বাকুর ওয়াকিং স্ট্রিট। এখানে কোনো রকম যানবাহনের চলাচল নিষেধ।
মডার্ন এজ বাকু শহরের প্রাণকেন্দ্র এই নিজামী স্ট্রিটের নাম বিখ্যাত পার্সিয়ান কবি নিজামী গাঞ্জাভির নামানুসারে রাখা হয়েছে। সাজানো গোছানো এই সুন্দর জায়গা জেগে ওঠে সন্ধ্যার আলোয়। চারিদিকের বিল্ডিংগুলিতে ঊনবিংশ শতকের ইউরোপীয় বারোক স্টাইল, নয়া রেনেসাঁ যুগ আর সোভিয়েত যুগের স্থাপত্যের ছোঁয়া চোখে অনবদ্য নান্দনিকতা এনে দেয়। এখানে ট্র্যাডিশনাল কিছু দোকানপত্র ছাড়াও রয়েছে বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের বুটিক। এছাড়াও রয়েছে নানান ধরনের এবং নানান দেশের রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্টও কিছু এখানে রয়েছে। আমরা দোকান খোঁজাখুঁজি করে সিম কার্ডের দোকান খুঁজে পেলাম ও দোকান থেকে বাক সেলের সিম কার্ড নিলাম। এখানে প্রধানত আজার সেল আর বাক সেল এই দু ধরনের সিম কার্ড পাওয়া যায়। এখানে দেওয়ালের গায়ে দেখতে পাচ্ছি আজারবাইজানের বিভিন্ন কবি ও সাহিত্যিকের ছবি। সামনের এই বিল্ডিংটি নিজামী মিউজিয়াম অফ আজারবাইজানি লিটারেচার। আজারবাইজানি সাহিত্যের বিভিন্ন কবি ও সাহিত্যিকের বহু মূল্যবান সাহিত্য দলিল এখানে রয়েছে। হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে বিকেলে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম হাইল্যান্ড পার্কের দিকে। এর আগের এয়ারপোর্ট থেকে আসার সময়ের বোল্ট ট্যাক্সির অভিজ্ঞতা আর এখন ইয়ানগো ট্যাক্সির অভিজ্ঞতা থেকে বুঝলাম ইয়ানগোই তুলনামূলকভাবে কিছুটা সস্তা। এসে গেলাম হাইল্যান্ড পার্কের সিঁড়ির মুখে। ছোট ছোট হলেও অনেকটা উঠতে হবে এই সিঁড়ি দিয়ে, যদিও 1 মানাত টিকিটের বিনিময়ে ফানিকুলার ট্রেনে ওপরে ওঠা যায় বাকু বুলেভার্ড থেকে। 1930-এর দশকে সোভিয়েত আমলে তৈরি পার্কটির নাম ছিল কিরভ পার্ক। আজারবাইজানের স্বাধীনতার পর এর নামকরণ করা হয় হাইল্যান্ড পার্ক। পাহাড়ের ওপরে অবস্থিত হাইল্যান্ড পার্ক বাকুর সবচাইতে উঁচু এমন জায়গা যেখান থেকে নিচে কাস্পিয়ান সাগর, বাকু বুলেভার্ড আর আধুনিক বাকুর স্কাইলাইনের ভারী সুন্দর দৃশ্য দেখা যায়। দূরে দেখতে পাচ্ছি অর্ধচন্দ্রাকৃতি ক্রেসেন্ট হোটেল। সামনেই কাস্পিয়ান সাগরের তীরে ডেনিজ শপিং মল।
এখানে হাইল্যান্ড পার্কের ওপরে কাস্পিয়ান সাগরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সুন্দর একটি রেস্তোরাঁ, নাম মানজারা। হাইল্যান্ড পার্কের সর্বোচ্চ জায়গাটিতে রয়েছে ইটারনাল ফ্লেম। আজারবাইজানের স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারিয়েছেন যেসব শহীদেরা, তাদের উদ্দেশ্যে জ্বলছে এই অনির্বাণ শিখা। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে 1017 ফুট উচ্চতার বাকু টিভি টাওয়ার। এটি বাকুর সবচেয়ে লম্বা স্ট্রাকচার। দূরে দেখা যাচ্ছে বাকু ফ্লেম টাওয়ার, যা জ্বলে উঠবে সন্ধ্যা নামার পর। দূরে ক্যাস্পিয়ান সাগরের তীরে বাকু আই। মার্টার্স অ্যালি 1990 সালের ব্ল্যাক জানুয়ারি এবং 1988 থেকে 1994 সালের মধ্যে প্রথম নাগোর্নো কারাবাখ যুদ্ধে সোভিয়েত সেনাবাহিনীর হাতে নিহত শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধটি। 1990 সালের 19 এবং 20 জানুয়ারি রাতে ইউএসএসআর নেতৃত্বের নির্দেশে 26,000 সোভিয়েত সৈন্য বাকু এবং আজারবাইজানের অন্যান্য কিছু শহর আক্রমণ করে। এই সামরিক হস্তক্ষেপের ফলে বেসামরিক 147 জন লোক নিহত এবং 744 জন গুরুতর আহত হয়। এই ঘটনাটি আধুনিক আজারবাইজানের ইতিহাসে ব্ল্যাক জানুয়ারি হিসেবে খ্যাত। এই মর্মান্তিক ঘটনার আগে 1980-র দশকের শেষের দিকে আজারবাইজানের নাগোর্নো কারাবাখ অঞ্চলের ওপর আর্মেনিয়ার দাবি, এই কার্যকলাপে সোভিয়েত নেতৃত্বের সমর্থন, সেই সঙ্গে আর্মেনিয়া থেকে লক্ষ লক্ষ আজারবাইজানিদের নির্বাসন আজারবাইজানের সোভিয়েত সরকারের বিরুদ্ধে আন্দোলন উৎসাহিত করেছিল। জাতীয় আন্দোলনকে বাধা দেওয়ার জন্য এবং আজারবাইজানি জনগণের স্বাধীনতার ইচ্ছা ভঙ্গ করার জন্য সোভিয়েত সেনাবাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল এবং শান্তিপ্রিয় আজারবাইজানি জনগণের বিরুদ্ধে এক অভূতপূর্ব গণহত্যা চালিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সব শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই মার্টার্স লেন। ধীরে ধীরে সন্ধ্যা নামছে। কাস্পিয়ান সাগরের ওপরে এখন চতুর্দশীর চাঁদ। রাস্তায় গাড়ির চলমান আলোর সারি। ধীরে ধীরে জ্বলে উঠছে বাকু শহরের সমস্ত আলো। এইবারে জ্বলে উঠল বাকু ফ্লেম টাওয়ার। আজারবাইজানি পতাকা দোলাচ্ছে দুটি মূর্তি।
অসাধারণ সুন্দরী হয়ে সেজে উঠেছে বাকু শহর আর এই হাইল্যান্ড পার্ক। ফ্লেম টাওয়ার এখন জাতীয় পতাকার রঙে রঞ্জিত। এখন যেন অগ্নিশিখার মতো জ্বলছে ফ্লেম টাওয়ার। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে নেমে এলাম নিচে। আবার ট্যাক্সি নিয়ে চলে এলাম নিজামী স্ট্রিট। রাতের আলোয় এখন নিজামী স্ট্রিট মোহময়ী। এই তো আমাদের উপযোগী একটি ভালো রেস্তোরাঁ খোঁজাখুঁজি করে অবশেষে রাতের ডিনার সারলাম। এবার ক্লান্ত শরীরে হোটেলে ফেরার পালা। বিনিদ্র রাত কাটিয়ে আজকে সকালে চলে এসেছিলাম আজারবাইজান। আজকে রাতে হোটেলে ফিরে নিশ্চয়ই হবে একটি লম্বা আরামের ঘুম।